সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন একজন দল নিরপেক্ষ ব্যক্তি, এই মুহূর্তে কোনো দলে নেই, অথচ সবাই তাকে একসময় দেখেছেন অর্থনীতিবিদ হিসাবে, রাজনীতিক হিসাবে। ডক্টর রেজা কিবরিয়া, স্বাগত আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ। আজকের বিষয় হলো সমসাময়িক রাজনীতি, সেটা যাব। এর আগে একটা কৈফিয়ত আছে। আমাদের সঙ্গে থাকার কথা ছিল জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজের। ট্রাফিকের যে অবস্থা, সেই জন্য এসে পৌঁছান নেই। আমরা আপনার সঙ্গে কথা বলছি। কেমন আছেন? জি, খুব ভালো, থ্যাংক ইউ। খুব ভালো লোক তো এখানে এই দেশে তো এই শব্দটা শোনা যায় না এখন। খুব ভালো আছি। আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো। রাজনীতি কি ভাবছেন? এখনো পরিস্থিতি খুব ঘোলাটে। রাজনীতির মেরুকরণ এখনো সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না, সত্যি কথা বলতে। আমার সিদ্ধান্ত হবে পরিস্থিতি দেখে, কারণ আমি মনে করি ইংরেজির ওই কথাটা, আ উইক ইজ আ লং টাইম ইন পলিটিক্স। সব কিছু পাল্টে যেতে পারে এক সপ্তাহের ঘটনায়। তো আমাকে পরিস্থিতি দেখে নির্বাচন কাছে আসলে তখন সিদ্ধান্ত নিব। কিন্তু আমার ইচ্ছা, নবীগঞ্জ বাহুবল আমার এলাকায়, আমার দাদাবাড়ি, সেখানে নির্বাচন করার আমার ইচ্ছা। নবীগঞ্জ বাহুবল, এটা হবিগঞ্জ 1। জি। আমার বাবা ছিলেন এমপি হবিগঞ্জ 3-এর, কিন্তু আমি ওখানে যাব না, আমি হবিগঞ্জ 1-এ যাব। বাড়িতেই নির্বাচন করার ইচ্ছে আছে। কোনো দলে জয়েন করবেন কিনা এটা এখনো সিদ্ধান্ত নেন নাই? সেটা একটু বললেন যে কয়েকটা দলের কথা চিন্তা করছি, বড় দলগুলি। তারা, তাদের মধ্যে আমার মতের সাথে মিলের ব্যাপার আছে, তারাও আমাকে কতটুকু চায় সেটাও দেখতে হবে। নির্বাচনটা কিভাবে হবে বলে আপনার ধারণা, যেটা নিয়ে আপনি বলছেন যে এখনো নিশ্চিত না? বা আমি খুব দুশ্চিন্তায় আছি, কারণ আমি মনে করি এই সরকার does not come to the table with clean hands. এই সরকার একটা দলের পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করছে। মানিক মিয়া অ্যাভিনিউতে কারো মিটিং করার অনুমতি হয় না, আপনি খেয়াল করবেন। সবাই চায়, কিন্তু কাউকে দেওয়া হয় না। এই ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, যেটাকে বলি এনসিপি, এদেরকে দেওয়া হয়েছে। তো এই সরকারের পৃষ্ঠপোষকতায় একটা দল আছে। আমি এই সরকারের উপরে 100% আমি ভরসা করতে পারছি না। তাদের নিরপেক্ষতা এবং তারা যে একটা সুষ্ঠু নির্বাচন দেশকে দিতে পারবে, আই এম সরি, আমার টোটাল কনফিডেন্স নেই এই ব্যাপারে। দিনের শুরুতে আজকে কিন্তু রাজনীতিতে একটু মোটামুটি একটা মতপার্থক্য যেটা ছিল সেটা কমে আসছে। যেমন বিএনপি এবং জামাতে ইসলামের রাজনৈতিক চিন্তাভাবনা, যেটা বিশেষ করে নির্বাচন প্রশ্নে, বিএনপি বলছে ডিসেম্বরে নির্বাচন, আর জামাত ইসলামী বলছিল যে যৌক্তিক সময়ে বা সংস্কার শেষে নির্বাচন, বিলম্বিত। আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি 10 সদস্যের প্রতিনিধি দলের একটা বৈঠক ছিল। বৈঠক শেষে অনেক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, প্রায় 2 ঘন্টা। সেই আলোচনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচন প্রশ্নে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, যে স্ট্যান্ড, তার সঙ্গে তারা একমত নন। তারা যেটা বলছেন তাই উনি ওইটার সাথে একমত নন। পরবর্তীকালে বিকেল দুপুরের দিকে মার্কিন প্রতিনিধি দল, যেটা ঢাকায় কি আছে, মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে জামাত ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে তারা রমজানের আগেই, অর্থাৎ আগামী রমজানের আগেই তারা নির্বাচন চাচ্ছেন। এটা জামাত ইসলামের নতুন অবস্থান। এর আগে আপনি জানেন নিশ্চয়ই যে লন্ডনে অবস্থানকালে জামাতের আমিরের সঙ্গে বেগম খালেদা জিয়ার, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠক হয়েছে, এবং সেটাও কিন্তু এটা অনেকটা নাটকীয়। তো এই হচ্ছে অবস্থানটা। এই প্রেক্ষাপটটা আমি কীভাবে বর্ণনা করবেন? এই 2 দল প্রেশার দিলে নির্বাচন খুব হয়তো বিলম্বিত হবে না, কিন্তু এই মুহূর্তে আমার সেটা মনে হচ্ছে না যে খুব তাড়াতাড়ি হবে নির্বাচন। আর তাদের প্রেশারে যে হয়ে যাবে, সংস্কারের কথা বলতে পারে, অনেক কিছু বলতে পারে। একজন সমন্বয়ক বলেছে যে শেখ হাসিনার বিচার হয়ে তার শাস্তি না হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচনের কথা চিন্তা করছে না। শেখ হাসিনাকে দেশে আনার প্রক্রিয়ায় এখনো চালু হয়নি।
আর তারপরে তাকে বিচার করবেন, তারপরে তার শাস্তি দিবেন, তারপরে আপনি নির্বাচন করবেন। খুব মজার কথা, খুব সুন্দর কথা। তো আমি এখনো এই কথাগুলি বিশ্বাস করতে পারছি না, কিন্তু দেখা যাক, হয়তো আপনি ঠিক আর আমি ভুল। আমি ঠিক বলছি না, কিন্তু আমি কোনটা জানি না। আপনি যেটা শুনেছেন আপনি আজকের ঘটনাটা আমি দিয়েছি। জি, আপনি হয়তো ঠিক শুনেছেন। আমি এই মুহূর্তে এটাকে বিশ্বাস করতে পারছি না, কারণ সংস্কারের কথা বলছে, 1000 সংস্কার বাকি আছে। এই সংস্কার করার মতো এই যে এখন ক্ষমতায় আছে যারা, তাদের পক্ষে এই সংস্কার করার তাদের ক্ষমতা নাই, দক্ষতা নাই, মেধা নাই। সো আমি ওদের সংস্কারের উপরে আমার কোনো ভরসা নেই। ওয়েল, মানে প্রসঙ্গটা পাল্টাই, অন্যদিকে ছিলেন অর্থনীতিবিদ, থাকতেন আমেরিকায়, দেশে ফিরলেন কেন? আমি প্রায় 40টা বছর 35টা দেশে কাজ করেছি। আমি শেষে কাজ করেছি IMF-এর জন্যে আফ্রিকার 7টা দেশের আমি অর্থমন্ত্রী এবং গভর্নরদের উপদেষ্টা ছিলাম। তারপরে আমি পরে ঢাকায় একটা প্রজেক্ট করলাম। তারপরে আমি গেলাম ক্যাম্বোডিয়াতে, সেখানকার অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলাম। অন্য দেশে অনেক অবদান রাখার আমার সুযোগ হয়েছে তাদের অর্থনীতিতে, কিন্তু নিজের দেশে কাজ করার তৃপ্তিটা একটু আলাদা, আপনাকে বুঝতে হবে। এটা মানে নিজের দেশের মানুষ উপকৃত হবে আমার কোনো কাজে, আমি এটার জন্য অপেক্ষা করছি আল্লাহ তাআলা যদি কোনো সুযোগ দেন কোনো দিন। রাজনীতিতে চিন্তা ভাবনা করা, সেই জন্যই তো রাজনীতিতে আছি, কারণ দেশের মানুষের জন্য কাজ করতে হলে সবচেয়ে শক্তিশালী ক্ষেত্র হলো রাজনীতি। এখান থেকে সবচেয়ে বেশি করা যায়। একটা NGO-তে আপনি 50,000 1 লক্ষ লোককে সাহায্য করতে পারেন। যদি আপনি রাজনীতিতে আপনি একটা গুরুত্বপূর্ণ একটা নীতি নির্ধারক হতে পারেন, হয়তো 5 কোটি মানুষের জীবন আপনি উন্নতি করার আপনার ক্ষমতা হবে। এটার আশায়, এটার লোভে আমি রাজনীতিতে আছি। কিন্তু আপনার ভাবনায় যে রাজনীতি বাংলাদেশে থাকার কথা ছিল, বা যেটা চিন্তা করে আপনি ফিরেছিলেন, সেখানে কি আপনি হোঁচট খেয়েছেন, নাকি আপনি এখনো অপেক্ষায় আছেন? আমি অপেক্ষায় আছি। আমি সবসময় আশাবাদী একদিন হবে, মানে এই ধরনের পরিস্থিতি হবে। কারণ রাজনীতির যে রাজনৈতিক যে অবকাঠামো প্রত্যেক দেশে, সেই অবকাঠামোর মাঝখান থেকে কী ধরনের নেতৃত্ব বের হয়ে আসে, এটা আগের থেকে বলা খুব কঠিন। গণকরা হয়তো বলতে পারে, এটা বলা খুব কঠিন। আমেরিকার মতো একটা উন্নত দেশে কি নিম্নমানের নেতৃত্ব তারা পেয়েছে, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। শুধু আমেরিকা না, পুরো পৃথিবীকে একটা বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যে তারা ফেলে দিয়েছে এই সরকার। তো এটা আশ্চর্যজনক, কিন্তু এটা আমেরিকান জনগণই চেয়েছে এই লোকটাকে এবং এই দলটাকে। সো এটা কিছু বলার নাই। আমরা গণতন্ত্রকে সম্মান করি, এই সিদ্ধান্তটাও আমাদেরকে সম্মান করতে হবে। সো বাংলাদেশে আমি আশা করছি গণতান্ত্রিক কোনো সিস্টেম থেকে ভালো কিছু বের হয়ে আসবে। এরকম হয়নি কখনো, কিন্তু আমি সবসময় আশাবাদী। কারণ আমি মনে করি আমাদের এই 54 বছর ইতিহাসে আমাদের একজনের নেতৃত্ব আমি খুব সম্মান করি এবং মনে করি ওই লোকটাকে আমরা আর পাবো না। আরও 1000 বছরে সেই ধরনের মানুষ আর জন্মাবে না। সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এত হাই কোয়ালিটি দেশপ্রেমিক আপনারা আর পাবেন না। এটা আমি এর কাছাকাছি যদি পাই, তাহলে আমরা দেশ হিসাবে অনেক বড় কিছু করতে পারবো। কিন্তু সে ছিল একটা এক্সেপশন। এছাড়া অনেক নিম্নমানের লোকজন আমাদের দেশের নেতৃত্বে ছিল এবং আমরা সেই জন্য সাফার করেছি। আমরা যদি 71-এ ভালো নেতৃত্ব পেতাম, আমরা এখন মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো কমপক্ষে হতে পারতাম এত বছরে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা সোহরাওয়ার্দীর বডিগার্ড আর একটা দুর্নীতিগ্রস্ত জেনারেল, আমরা তাদেরকে পেয়েছিলাম। কি করব? ভূ রাজনীতিতে বাংলাদেশের আগামী নির্বাচন বা বাংলাদেশের আগামী দিনের রাজনীতি নির্ভর করে, এটা কেউ কেউ বলছেন। আপনার কি মত? যে ওই জিও পলিটিক্সে, জি অফকোর্স, সবসময় আমরা 10ম শতাব্দীর থেকে আমরা
বাইরের লোক দ্বারা নিয়ন্ত্রিত। এই জিনিসটা লোকে বলে আমরা স্বাধীন দেশ, এসব ভালো করে একটু চিন্তা করেন। 10ম শতাব্দী থেকে দিল্লির সুলতানেটের সময় থেকে বেঙ্গল ওয়াজ কন্ট্রোলড বাই ফরেনার্স। এটা দ্যাটস দ্য ট্রুথ, এবং এখনও তাই হচ্ছে। আমাদের উপরে বিদেশের মার্কেটস, অর্থনীতির বিরাট প্রভাব পড়ে, এবং আমরা এই প্রভাবের সামনে আমরা কিছুটা হেল্পলেস কেন? কারণ আমাদের দেশটা শক্তিশালী না, আমাদের অর্থনীতি আমরা শক্তিশালী করতে সক্ষম হইনি। একদিন হবে, তখন আমরা দুনিয়ার দরবারে আমাদের একটা ওয়েট থাকবে, একটা দাম থাকবে, কিন্তু এই মুহূর্তে না। আমরা এখনও পৃথিবীতে কি হচ্ছে এটার শিকার হয়ে আমাদেরকে মেনে নিতে হচ্ছে এই পরিস্থিতি। আমেরিকায় থাকাকালে আপনার এমন কোনো স্মৃতি আছে যেটা আপনাকে এখনো? অনেক স্মৃতি আছে। আমরা তো আমেরিকায় কয়েকবার ছিলাম। একটা খুব গুরুত্বপূর্ণ সময়তে ছিলাম আমরা 1971 যুদ্ধের সময়। আমার বাবা বাংলাদেশ মিশনে কাজ করতেন। তখন আমার মনে আছে আমরা মুহিত সাহেবের বাসায় জড়ো হয়েছিলাম 27শে মার্চ, এবং আমাদের মধ্যে তখন আলোচনা কি সবাইকে মেরে ফেললো, কারো কোনো বক্তব্য আমরা শুনতে পারি না। তারপরে 28 তারিখ রাত্রে আমরা শুনলাম মেজর তখন জিয়াউর রহমানের কণ্ঠ, এবং আমরা আশ্বস্ত হলাম যে না, আমাদের পক্ষের লোক কয়েকজন বেঁচে আছে। আমরা তো জানি না, কোনো খবর পাচ্ছি না, মানে ওয়েস্টার্ন মিডিয়া কোনো খবরও দিচ্ছে না নেতাদের কি হয়েছে। শুধু এই মেজর জিয়ার এটা আমাদেরকে উদ্বুদ্ধ করলো। আমরা সাহস নিয়ে তখন কাজ করলাম বাংলাদেশের জন্যে। আমার বাবা এবং অন্যরা যারা ছিলেন, মুহিত সাহেব ছিলেন, এনায়েত করিম সাহেব ছিলেন, সবাই তারা কাজ করতে শুরু করলেন বাংলাদেশের পক্ষে ওই দিন থেকে। আরেকটা গল্প আমি বলি, এটা পার্সোনাল। আমি যখন বোধহয় আমার বয়স 7, আর তখন ইউএন মিশন অফ পাকিস্তান, আব্বারা তো তখন পাকিস্তানের জন্য কাজ করতেন, একটা রিকোয়েস্ট আসলো একটা খুব বিখ্যাত টেলিভিশন শো থেকে, দ্য সানি ফক্স শো। আমেরিকায় তখন টেলিভিশন চ্যানেল মাত্র 3টা ছিল, এবং ওই বাচ্চাদের শোটা সারা আমেরিকা টিউন করত, বিরাট অডিয়েন্স। তো সানি ফক্স বলল, সেন্ড মি 2 পাকিস্তানি বয়েজ। তো আমরা গেলাম, আমি আর আরেকজন আকবর বলে। তারপরে আমাদেরকে তার পাশে বসালো সানি ফক্স শোতে শুরুতে। তারপরে আকবরকে বলল, আকবর, ক্যান ইউ সে সামথিং ইন পাকিস্তানি দ্যাট দ্য শো ইজ অ্যাবাউট টু বিগিন। আকবর খুব, মানে দেশ থেকে খুবই বিচ্ছিন্ন তারা। সে বলে, আই ডোন্ট স্পিক পাকিস্তানি, মানে উর্দুও বলেনি, জাস্ট আই ডোন্ট স্পিক পাকিস্তানি। তো সানি ফক্স ওকে আর পাত্তা দিল না। তখন আমাকে জিজ্ঞেস করলো, ক্যান ইউ সে ইট? আমি বললাম, ইয়েস, আই উইল সে ইট ইন বেঙ্গলি। তো বলে, ওকে, ইজ দ্যাটস পাকিস্তানি? বলে, ইয়েস, দ্যাটস আ পাকিস্তানি ল্যাঙ্গুয়েজ। তখন আমি বললাম, এখন সানি ফক্স প্রোগ্রাম ওয়ান্ডারামা আরম্ভ হচ্ছে। দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম আমেরিকান টেলিভিশনে বাংলা শোনা গেছে। জাস্ট এটা একটা ছোট ইনসিডেন্ট আমার বাল্যকালের। আরেকটা ঘটনা বলি, আমার মা আমাকে এই গল্পটা বলেছেন। ইউএনের একটা পার্টিতে আম্মা দেখে যে রিচার্ড নিক্সন, পরে প্রেসিডেন্ট, হি ইজ ক্রসিং দ্য রুম টুয়ার্ডস দ্য পাকিস্তানি ডেস্ক। আর আম্মার পাশে দাঁড়িয়ে আম্মার সাথে কথা বলতে শুরু করলেন, এবং আম্মাকে খুব বেশি কিছু কথা বলেননি, কিন্তু একটা কথা খুব গুরুত্বপূর্ণ, আই অ্যাম অ্যান্ড অলওয়েজ উইল বি আ ফ্রেন্ড অফ পাকিস্তান। আম্মাকে বললেন। তো আম্মা তো খুব হঠাৎ এই কথাটা বলা, আম্মা একটু থতমতো খেয়ে গেছে, বলল, চলে গেল। তো আম্মা আব্বাকে বললো যে এই কথাটা আমাকে বলেছে। ঘটনাটা কি আপনাদেরকে জানতে হবে, পরে আমাদের ইতিহাস এই ঘটনার জন্যে বদলে গেছে। নিক্সন জন এফ কেনেডির সাথে নির্বাচনে হেরে গেল 60-তে, হ্যাঁ, প্রেসিডেন্সিয়াল নির্বাচনে হেরে গেল। তারপরে সে দাঁড়ালো ফর গভর্নর অফ ক্যালিফোর্নিয়া 1961 বা 2, সেখানে হেরে গেল। এবং সে একটা বক্তৃতা দিল তারপরে, that you will not have Richard Nixon to kick around anymore, I'm leaving politics.
শেষ। এবং সবাই ধরে নিয়েছে আমেরিকায় এবং দেশে বিদেশে যে রিচার্ড নিক্সন ইজ আ ফেডেড স্টার, মানে হি ইজ ফিনিশড। সে গেছে ওয়ার্ল্ড ট্যুরে, সে ল্যান্ড করলো ইন্ডিয়াতে। ইন্ডিয়ান সরকার একটা জুনিয়র প্রোটোকল অফিসারকে পাঠালো তাকে রিসিভ করতে, আর তাদের আমেরিকান রাষ্ট্রদূত, সে ফর্মার ভাইস প্রেসিডেন্ট, সো তাকে নিয়ে গেল সে আর তার বউ। তারপরে তাদের নেক্সট লেগ ছিল পাকিস্তান। আচ্ছা, পাকিস্তানে প্লেন ল্যান্ড করে সে দেখে যে সামথিং স্ট্রেঞ্জ, সব পুরো আর্মির স্টাফ জেনারেলরা সব দাঁড়িয়ে আছে, তাদের মেডেল আলোতে রৌদ্রে ঝলমল করছে, এবং সব ক্যাবিনেট দাঁড়িয়ে আছে, রেড কার্পেট দিয়েছে। বলে হু ইজ দিস ফর? আচ্ছা, তখন বল স্যার ইটস ফর ইউ। তখন সে একেবারে মানে ইমোশনাল হয়ে গেছে। ফর মি? বলে ইয়েস স্যার, ইটস ফর ইউ। The Pakistanis treated him like a reigning vice president. তাকে যে সম্মান দেখিয়েছিল, তার মোটরকেটে নিয়ে গেছে, তাকে একেবারে টপ লেভেল ট্রিটমেন্ট দিয়েছে, অ্যাজ ইফ সে এখনো ভাইস প্রেসিডেন্ট। ভবিষ্যতে তাদের জন্য কিছু করতে পারবে কিনা কিন্তু পাকিস্তানিরা হিসাব করেনি, তারা জাস্ট দে ওয়ার কাইন্ড টু হিম। এবং নিক্সন এই জিনিসটা, এই সিম্পল, এটা একটা মানসিক একটা জিনিস, এই ট্রিটমেন্টটা সে কোনোদিন ভুলতে পারেনি। দ্য পাকিস্তানিজ ট্রিটেড মি লাইক আ প্রিন্স ওয়েন everyone said I was finished. এটা বলেছিল, they treated me like a prince when everybody said I'm finished. এই কারণে কি 71-এ তার ভূমিকা এটা ছিল? Yes, he was always biased towards Pakistan. ঘটনাটাকে আপনি জানতে হবে, এই ছোট্ট ঘটনার জন্যে মানুষের মনটাকে আপনি কি করে জয় করবেন আপনার হিসাবে অনেক থাকে না অনেক সময় একটা দেশে। এনিওয়ে ঘটনাটা বললাম। পরে আমেরিকার তো পাকিস্তানের পক্ষে গেল, চায়নার সাথে সম্পর্ক হলো, অনেক কিছু হলো। নিক্সন থেকে ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ অবস্থা নিশ্চয়ই লক্ষ্য করছেন। দুনিয়াব্যাপী বাণিজ্য যুদ্ধ চলছে, এই পরিস্থিতিতে একজন অর্থনীতিবিদ হিসাবে আপনি কিভাবে দেখছেন? প্রথমে পরিসংখ্যান, আমার ধারণা যে আমেরিকান ইকোনমি 2 থেকে 2.5% নেগেটিভ কন্ট্রাকশন হবে, নেগেটিভ গ্রোথ যেটাকে বলে, 2 থেকে 2.5%। এবং বিশ্ব অর্থনীতির 1.5 থেকে 2% কমে আসবে এর ফলে। কারণ ট্যারিফসটা সে এটা কি করে ব্যবহার করতে হয় তার কোনো ধারণা নাই, ট্যারিফসটা কার উপরে পড়ে এটারও কোনো ধারণা নাই। তার বক্তৃতায় দেখেছি সে বলছে যে চীনাদের উপরে 125% শুল্ক দিয়েছি, তারা এটা দিবে। নো, তারা দেয় না। চীনা জিনিসগুলি আমেরিকায় আসলে তখন আমেরিকানরা সেটা 125% ট্যাক্স দেয় ওটার উপরে, ট্যারিফটা। এই জিনিসটা তার বোঝার ক্ষমতা নেই। সে ওয়ার্টনের গ্র্যাজুয়েট, কিন্তু তার এত মানে উপদেষ্টা, তারা কি সেভাবে তাকে ব্রিফ? তার উপদেষ্টাও ইডিয়েট মার্কা উপদেষ্টা রেখেছে একটা পল নাভারো, ট্রেড রিপ্রেজেন্টেটিভ, আর অন্যরা তারা ক্ষমতার লোভে তার সাথে কোনো তর্ক করার মতো কোনো অবস্থান নাই। এটা বাংলাদেশেও ছিল। শেখ হাসিনার খুব বুদ্ধিমান লোক ছিল শেখ হাসিনার সাথে, কিন্তু শেখ হাসিনাকে যে বলবে যে যেটা করছেন এটা একটা বোকামি, তাদের ওই সাহস ছিল না। তাদের ক্ষমতার লোভ, টাকার লোভটা এত বেশি ছিল যে তাদের পক্ষে এই কথাগুলি বলার সাহস হয়নি। ওকে, এবং আমেরিকাও তাই। ট্রাম্প খুব অপছন্দ করে কেউ তার সাথে তর্ক করলে। তো একটা উপদেষ্টার কাজ হলো বসকে প্রোটেক্ট করা, বস যখন ভুল করে তাকে ভুল পথ থেকে দূরে রাখা। এই জিনিসটা আমাদের এই ডিকটেটররা, ট্রাম্প ডিকটেটর, শেখ হাসিনা ডিকটেটর, তারা এটা বুঝে না। তারা যে কোনো মানুষকে যে তার সাথে তর্ক করে তাকে শেষ করে দেয়। সো এটাই তাদের নিয়ম। বাংলাদেশের এই যে বর্তমান অবস্থা চলছে, এখন বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আসলে? অর্থনীতির কথা বলছেন? জি। আমাদের অর্থনীতি ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের শিল্প, বাণিজ্য সব কিছুর উপরে একটা মন্দা পড়বে। কতটুক পড়বে এখন কত ডিউটি আছে? 34%। তো
তফাৎটা হলো যে ভারত পেয়েছে 24%, সো ভারত আমাদের চেয়ে এগিয়ে আছে। এখন এটা আমাদের সরকারের স্কেলের উপরে নির্ভর করে। ট্রাম্পের এই শুল্কের হারটা বদলানো এটা সম্ভব, সে করেছে, অনেক দেশে প্রত্যেক সপ্তাহে বদলায় তার পরিকল্পনা, কিন্তু আমাদের এই সরকারের কথা সে শুনবে কিনা এখন পর্যন্ত শুনেনি। তারা একটা 3 পৃষ্ঠার চিঠি পাঠিয়েছে, এটা নাকি কোনো পাত্তাই দেয়নি, কোনো উত্তরই দেয়নি। সো তাদের ওই লিভারেজ আছে কিনা আমার একটু সন্দেহ আছে। আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস বিশ্ববরেণ্য এবং বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি, সারা বিশ্ব ওনাকে সম্মান করে, কিন্তু ওনার সম্পর্ক আমেরিকায় হলো ডেমোক্রেটিক পার্টির সাথে, মূলত রিপাবলিকানদের সাথে একটু কম, এবং এটা এখন একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে আমাদের। আমাদের দরকার ছিল এমন একজন যে রিপাবলিকান পার্টির সাথেও মোটামুটি ভালো সম্পর্ক আছে। প্রফেসর ইউনূসের ওইরকম অ্যাক্সেস নাই রিপাবলিকান পার্টির নেতৃত্বের সাথে, এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে নাই। ওয়েল, তো তাহলে করণীয় কি বাংলাদেশে? আমাদের এই তদবির করতে হবে, আমাদের লবিং করতে হবে, লবিইস্ট ফার্ম এই ব্যাপারে নিযুক্ত করা যায়, এবং আমাদের যারা বাঙালিরা যারা আছে তারা যেন তাদের কংগ্রেসম্যানকে লেখে যেটা একটা অন্যায় হয়েছে, একটা গরিব দেশের উপর একটা শুল্ক বসানো হয়েছে। আর শুল্ক বসানো হয়েছে আমরা কত শুল্ক বসাই তার উপরে না, ওটার দিয়ে তারা নির্ধারণ করেনি। তারা নির্ধারণ করেছে আমাদের সাথে ট্রেড ডেফিসিট কতটুকু। তো আমরা তো আমেরিকান বেশি পণ্য কিনি না, তো কিনতে পারি কিন্তু কিনি না। কিন্তু অনেক দেশ আছে তারা আমেরিকার সাথে ট্রেড সারপ্লাস আছে, তাদের ওই ফর্মুলাতে, যে ট্রেড ডেফিসিট ফর্মুলাতে তাদের তো কোনো শুল্কই বসানোর কথা না, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ট্রেড ডেফিসিট অস্ট্রেলিয়ার আছে, কিন্তু ওদের উপরে শুল্ক বসিয়েছে। সো যা খুশি করছে তারা, সবার উপরে বসাচ্ছে, কোনো উত্তর নাই এটার। তারা যা খুশি করবে, এবং আমার মনে হয় না তারা এই ব্যাপারে বিরত থাকার কোনো সম্ভাবনা আছে। তারা এটা নিয়ে চালাবে, এবং আমাদেরকে বিশ্বমন্দার যে পরিস্থিতি আমাদেরকে মেনে চলতে হবে, আমাদেরকে এটা অতিক্রম করার জন্যে আমাদের সরকারের কিছু অর্থনৈতিক কিছু পলিসি করতে হবে। সেটা কীভাবে? এটা বিভিন্ন স্টিমুলেশন তারা করতে পারে, মনিটারি পলিসি এবং ফিস্ক্যাল পলিসি দিয়ে আমাদের ইনভেস্টমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বাড়ানোর কিছু পদ্ধতি আছে, তাদেরকে সেগুলো নিতে হবে। কারণ আমেরিকার উপরে এবং পৃথিবীর বাজারের উপরে 100% নির্ভরশীল হয়ে থাকা এটা বুদ্ধিমানের কাজ না। বাংলাদেশের গার্মেন্টস কি ক্ষতিগ্রস্ত হতে পারে? অফকোর্স ক্ষতিগ্রস্ত হবে। তাদের উপরে 34% এখন শুল্ক বসেছে, কিন্তু এটা দেখতে হবে কি হয়, কারণ চীনার গার্মেন্টসের উপরে 125% পড়েছে। সো যদি ওদের কিছু অর্ডার আমাদের দিকে আসে তাহলে ভালো, কিন্তু ভয় হলো যে আমাদের অর্ডার চলে যাবে ভারতের দিকে, তাদের তো আরও কম 24%, ভিয়েতনামের 55%, তাদের কিছু অর্ডার আমাদের দিকে আসবে, আমাদের তো 34%। তো এটা এখন মন্দের ভালো, এই অবস্থায় আমাদেরকে দেখতে হবে আমাদের কি পরিস্থিতি দাঁড়ায়। এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতি কোন পথে আছে? আপনি কি সঠিক পথে আছে? হ্যাঁ, মোটামুটি এই ধাক্কাটা এটা অবজর্ভ করার মতো ক্ষমতা আছে কিনা আমাদেরকে দেখতে হবে। এই মুহূর্তে বোঝা যাচ্ছে না আমরা কতটুক আমাদের এক্সপোর্ট অর্ডার হারাবো। আমরা চায়নার জন্য আমাদের অর্ডার বাড়তেও পারে, যে চাইনিজ অর্ডারগুলি আমাদের যদি দিকে চলে আসে বাড়তেও পারে, এটা এখনও ঠিক নাই। এটা সামনের 2 মাসের পরিসংখ্যানে এটা আপনারা দেখতে পারবেন কি হয়েছে, এবং গার্মেন্টস আলাদের সাথে আলাপ করে আপনি এটা আন্দাজ করতে পারবেন। আমার এই খবরটা নেই। তেমন আপনার কাছে যাই, আপনার অভিজ্ঞতা কি হচ্ছে কি বিষয়ে? সব বিষয়ে রাজনীতি, এই মুহূর্তে তো রাজনীতি সমসাময়িক রাজনীতি হচ্ছে আমাদের। আমরা আমাদের কালের কণ্ঠে আজকে লিখেছি যে হঠাৎ রাজনীতির মাঠে গরম হাওয়া। হ্যাঁ, কেন? নির্বাচন কবে হবে, নির্বাচন পিছিয়ে যাবে নাকি কবের মধ্যে হবে? বিএনপি তো বলেছে যে তারা সন্তুষ্ট না, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বলেছে তারা সন্তুষ্ট না। নানান ধরনের কথাবার্তা হচ্ছে
আগে ডিম আগে না মুরগি আগে এই অবস্থা, সংস্কার আগে নাকি নির্বাচন আগে? নির্বাচন তো হতেই হবে, আগেই হতে হবে, যতটা দ্রুত সম্ভব। কারণ সংস্কারের কথা তো বিএনপি বহু আগেই বলেছে এবং বিএনপি তো ত্যাগ স্বীকার করেছে, রাজপথে তারা প্রাণ দিয়েছে, জেল জুলুম গুম খুন, ঘর ছাড়া হয়েছে না তারা কোটি কোটি, তাই না? সেটা একটা নজিরবিহীন ঘটনা যে এই যে ফ্যাসিজমের যেই রকম আমরা দেখেছি 16 বছরে যে নিপীড়ন নিষ্পেষণ, 3টা নির্বাচন, প্রহসন, বিশ্বের কাছে আমাদের মাথাকে মানে ভুলুণ্ঠিত করে দিয়েছে, আমাদের মর্যাদাকে, যে একটা আমিডামিন নির্বাচন, রাতের নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বীদের একটা পৈশাচিক একটা অবস্থার মধ্যে থেকে আমরা জাতি এত রক্ত দিয়ে আমরা মুক্তি পেয়েছি, সেই রক্তের সঙ্গে যেন আমরা বেইমানি না করি। একটা নির্বাচন তো হতেই হবে, একটা সুষ্ঠু গণতান্ত্রিক গ্রহণযোগ্য আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন একটা নির্বাচন হতে হবে, সেখানে তারা দেশ শাসনটা করবে। কারণ 25 জন উপদেষ্টা তো অনন্তকাল তো দেশ চালাতে পারেন, তাদের তো সেরকম লেয়ার নাই একটা যে তারা সিদ্ধান্ত নেবে, সেটা বাস্তবায়নের জন্য স্তরে স্তরে তো কর্মী বাহিনী লাগবে, তাই না? এটা এক উপদেষ্টা আমাদেরকে কাছে স্বীকার করেছেন যে আমাদের তো সেরকম কর্মী বাহিনী নাই, আমরা যে একটা কোনো নির্দেশ বাস্তবায়ন করব সেটার কিন্তু আমাদের কর্মী বাহিনী নাই। শুধু প্রশাসন দিয়ে, শুধু পুলিশ দিয়ে হবে না, আর পুলিশ ব্যবস্থা তো ভেঙে ফেলেছে, তাই না? প্রশাসন, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব কিছুই কিন্তু ধ্বংস হয়ে গেছে। তো এই ভগ্নস্তূপের মধ্যে কিন্তু আশার অঙ্কুর হচ্ছে একটা জাতীয় ঐক্য। এবং আমরা জানি যে দেশের মধ্যে দেশের বাইরে কিন্তু ষড়যন্ত্র ক্রিয়াশীল আছে নানান ধরনের, আমরা দেখতে পাচ্ছি। এবং শেখ হাসিনা ভারতে থেকে হুমকি দিচ্ছে, নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, সেগুলি ধ্বংসের কিন্তু একটা ইশারা আমরা পাচ্ছি। সেগুলি ভেতরে ফ্যাসিবাদের দোসররাও কিন্তু সক্রিয় আছে। কালো টাকা যে সম্পদ পাচার হয়েছে দেশের থেকে, সেই কালো টাকা দিয়ে নানান ধরনের অস্থিতিশীলতা তৈরি করার জন্য ষড়যন্ত্র হচ্ছে, সেগুলিকে রুখে দাঁড়াতে হবে। আমরা 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ যদি থাকি, কোনো শক্তি নাই পৃথিবীর যে আমাদেরকে প্রধানত করে রাখতে পারে। অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে আজকের ডেভেলপমেন্ট হচ্ছে যে জামাতে ইসলামী এতদিন বিলম্বিত নির্বাচনের পক্ষেই ছিল, তারা মত দিয়েছে যে রমজানের আগেই তারা নির্বাচন চাচ্ছে। এই ডেভেলপমেন্টটা হয়েছে বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর। হ্যাঁ, বৈঠকের পর হয়েছে। এবং জামায়াতে ইসলামী কিন্তু ফাম্বলও করছে, তারা আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করার কথা বলে তারপরে আবার সেটা থেকে সরে এসছে, নানান ধরনের জিনিস হচ্ছে। আমরা কোনোভাবেই দেশটাকে একটা উগ্র মৌলবাদী দেশ হিসেবে আমরা চাই না, এবং সেটা আমরা কিন্তু তাদের সাস্টেনও করতে পারবো না, আমরা বিশ্বেও পারবো না, সেনা শাসনও আমরা সাস্টেন করতে পারবো না সত্যিকারের অর্থে। এবং ছাত্ররা পরিষ্কার বলে দিয়েছে যে আমরা সেনা শাসন চাই না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে চাই। জালফাসি যদি হয় হবে আবার, কিন্তু এটা হলো বাস্তবতা এবং এটা হলো সত্যি কথা। তবে এখন 36 জুলাই যেটা, সেটা প্রাথমিক বিজয় আমি মনে করি। মূল চ্যালেঞ্জটা সামনে, সেটাকে সংহত করা, সেটাকে স্থায়ী করা, টেকসই করা, এবং এটার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এবং শহীদরা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করা, এই ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ গড়ে তোলা, বৈষম্য মুক্ত একটা দেশ গড়ে তোলাটা হচ্ছে বড় অঙ্গীকার। এবং সেটা হলো অনেক দূরের পথ এবং কণ্টকাকীর্ণ পথ। সেটা রাজনৈতিক শক্তিই পারবে এটাকে বাস্তবায়ন করতে, যদি তাদের মধ্যে সেই সদিচ্ছাটা থাকে, অঙ্গীকারটা থাকে, দেশপ্রেমটা থাকে, সহিষ্ণুতাটা থাকে। অনেক ধন্যবাদ। হাসান, আপনি যেটা বলছিলেন যে পাচার হওয়া টাকা, এই টাকা কি ফেরত আনা সম্ভব? এটা সম্ভব, কিন্তু সেই প্রক্রিয়াটা জটিল। যারা এখন ক্ষমতায় আছে তারা এই জিনিসটা এখনো প্রক্রিয়াটা শুরু করতে পারেনি 9 মাসে। এটা খুব দুঃখজনক, কারণ শেখ হাসিনার টোটাল এস্টিমেটেড ওয়েলথ হলো 20 বিলিয়ন, আর ছোটটার ওই রেহানা ওরও 20 বিলিয়ন। তো এই টাকা দিয়ে দেশটাকে অস্থিতিশীল করার তাদের ক্ষমতা আছে, এটা আমাদেরকে জানতে হবে, মেনে নিতে হবে। তো এটাকে, এই টাকাগুলিকে ফেরত আনার একটা শক্তিশালী প্রক্রিয়া যদি শুরু না হয়, আমি খুবই দুঃখিত হব। এই সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে ফেইলিওর। তাহলে কি করা উচিত ছিল? এটা অনেক কিছু করা উচিত ছিল, আমি এটাতে ডিটেলস যাব না, বাট এটা আনার প্রক্রিয়া আছে। জি, আমি এটা অন্য দেশে তারা পেরেছে এবং বাংলাদেশেও সেটা পারবে, কিন্তু এটা ইন্টারেস্ট না থাকলে তাহলে তো হবে না, এটা চেষ্টা করতে হবে। অনেক ধন্যবাদ। বিপ্লব পরবর্তী বাংলাদেশের মিডিয়া সম্পর্কে একটু আপনার মতামত জানতে চাচ্ছিলাম, কিভাবে কোন দিকে যাচ্ছে মিডিয়া? তো সেইভাবে সত্যিকার অর্থে যদি বলি সামগ্রিকভাবে, তো মিডিয়া সেরকম দায়িত্বশীল আচরণটা করতে পারে নাই, এখনো পর্যন্ত পারে নাই। কারণ মিডিয়া কুক্ষিগত করে রাখা হয়েছিল, আপনি জানেন। সব কিছুর মধ্যে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা ছিল না, ডিকটেশন ছিল, নানান ধরনের
লিস্ট করে দেওয়া হতো টেলিভিশনে কারা আসবে না, কি কথা বলা যাবে কি বলা যাবে না, খবরের কাগজ বন্ধ করে দেওয়া হয়েছিল, টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল, একাধিক নানানভাবে কিন্তু এই মিডিয়াকে গলা টিপে ধরা হয়েছিল। সুতরাং আপনি যদি একটা খাঁচার মধ্যে বন্দী থাকেন দীর্ঘকাল, আপনাকে ছেড়ে দিলেও আপনি উঠতে পারবেন না, হোঁচট খেয়ে পড়ে যাবেন। ফলে এটা একটু সময় লাগবে। আমাদের মিডিয়ার দায়িত্বটা হচ্ছে এখন সত্যিকারের সত্যনিষ্ঠভাবে প্রকৃত ঘটনা তুলে ধরা এবং মানুষকে গাইড করা, রাজনীতিকে গাইড করা, সরকারকে গাইড করা, গঠনমূলক সমালোচনা দিয়ে। কারণ যদি আমরা সেটা না করতে পারি তাহলে মানুষ ফেসবুকের দিকে ঝুঁকবে, অন্য মিডিয়ার থেকে যেখানে আনসেন্সর্ড জিনিস থাকে সেগুলি ক্ষতিকর, সেগুলি মানুষকে বোঝাতে হবে। আমরা যদি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি তাহলে মানুষ আমাদের প্রতি আস্থাটা আবার ফিরে পাবে, তখন একটা সত্যিকারের সঠিক ডিরেকশনে আমরা এগিয়ে যেতে পারব। ধন্যবাদ। ঠিক ব্যক্তিগত বস্তু না, ঠিক মানে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব এটা দুঃখজনক মানে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হন। এর পরবর্তী পর্যায়ে এটা নিয়ে অনেক রাজনীতি হয়েছে, আপনি অনেকবার এটার মুখোশ উন্মোচনের চেষ্টা করেছেন, কিন্তু আমি ইদানিং লক্ষ্য করছি বা আমরা লক্ষ্য করছি যে আপনি এই ব্যাপারে কিছু বলছেন না, তার কারণ কি? আমি যেখানে বলার সেখানে বলেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। বেসিক সমস্যা হলো যে মামলা নতুন করে বা চার্জশিট দিয়ে কোনো লাভ নাই। প্রথম জিনিসটা যেটা দরকার একটা তদন্ত, এই তদন্তটা তারা সরকার থেকে করছে না, তাদের কোনো ইন্টারেস্ট নাই। যারা এখন ক্ষমতায় আছে তাদের এই কেসে ইন্টারেস্ট কম, সো আমরা কিছু করতে পারছি না। এখন এটা ঠিক হবে কিনা আমার সন্দেহ, কিন্তু এটা নিয়ে আমাদের ওই সময় যে মামলা হলো, অ্যারেস্ট করা হলো, ওগুলো সব ফ্রড। ওগুলো বিএনপির কিছু নিচের দিকের কিছু নেতাদেরকে ধরা হয়েছে, এটা ধারাবাহিকভাবে এটার কোনো লজিক ছিল না, কোনো প্রমাণ ছিল না, তাদেরকে ধরা হয়েছিল। অনেক লোক তাদের নাম দেওয়া হয়েছিল যারা একেবারে এই হত্যাকাণ্ডে জড়িত হওয়ার কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। ধরেন সিলেটের মেয়র আরিফ, ওনার সম্বন্ধে আমার ধারণা যে ওনার কোনো সম্পৃক্ততা ছিল না এই হত্যাকাণ্ডে, ওনার নাম ঢুকিয়েছে। কিন্তু দু একজন খুনি ধরা পড়েছিল, জিকে গৌস বলে একজন, সে এই হত্যাকাণ্ডে জড়িত। সে হবিগঞ্জের আওয়ামী লীগ এমপির সাথে ব্যবসা করত, সে জড়িত, কিন্তু তাছাড়া খুব গুরুত্বপূর্ণ কাউকে ধরা হয়নি। কিন্তু আসল খুনিরা আওয়ামী লীগের তৎকালীন আবু জহির যে এমপি, তারপরে বানিয়াচংয়ের এমপি মজিদ খান, তারপরে আওয়ামী লীগের সভাপতি ডক্টর মুশফিক চৌধুরী, এদের নাম দেখা যায়নি। সো এটা ইম্পর্ট্যান্ট লোকদেরকে ধরা হয়নি। তাদেরকে আড়াল করার জন্য শেখ হাসিনা 15 বছর চেষ্টা করেছে। কেন করেছে এটা একটা প্রশ্ন, কারণ টাকার উৎস ছিল সালমান এফ রহমান, তার নিজের লোক, শেখ হাসিনার নিজের লোক, হয়তো সেই কারণে, কিন্তু আমি জানি না শেখ হাসিনা জড়িত ছিল কি না এই প্রশ্ন উঠেছে, কিন্তু এটার কোনো প্রমাণ আমি পাইনি। কিন্তু এই 15 বছরে সে যে আসল খুনিদেরকে আড়াল করতে চেষ্টা করেছে এটার প্রমাণ তো সবার সামনে আছে। সো দেখা যাক, এটা ভবিষ্যতে বোঝা যাবে, এখন বোঝা যাবে না। এই সরকার এই ব্যাপারে কোনো উদ্যোগ নেবে না। এই প্রসঙ্গে আপনার কি বলার আছে? হ্যাঁ, এটা তো হত্যাকাণ্ড তো একটাই হয়েছে 15ই আগস্ট, আর কোনো হত্যাকাণ্ড, তারপর মানবতা বিরোধী আন্দোলন মানে যে বিচার করা হচ্ছে সেগুলি, আর যাদের প্রাণ গেছে সেগুলি বিচার তো আমরা চাই, প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। সিরাজ শিকদারের হত্যাকাণ্ডের বিচার চাই, তারপরে যে রক্ষী বাহিনী যে এত প্রাণ নিয়েছে তরুণদের, মেধাবী তরুণদের, সেগুলির বিচার চাই। সাগর রুনি আপনি দেখেন 117তম বার এটা পিছালো, এটা একটা প্রহসন হয়ে গেছে। তো এই সরকার সেইখানে তো দৃঢ়তার পরিচয় দিচ্ছে না, কমিটমেন্টের পরিচয় দিচ্ছে না, নিরপেক্ষতার পরিচয় দিচ্ছে না, সত্যিকার অর্থে যদি বলি। কিন্তু আগের সরকারও দেয় না, এই সরকারের বাধাটা কোথায়? এই সরকারের বাধাটা কোথায়? সেটাই তো রহস্যজনক। সুতরাং তাদের লক্ষ্য হচ্ছে যে, এখন মনে হচ্ছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে তাদের কোনো না কোনোভাবে লিঙ্গার করে ক্ষমতায় টিকে থাকা দীর্ঘ সময়, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, আন্তর্জাতিকভাবেও হবে না, দেশের মধ্যেও হবে না, পলিটিশিয়ানরাও সেটা পছন্দ করবে না এবং ছাত্ররাও সেটা পছন্দ করবে না। তো এইটা বুঝতে হবে, এই ভাষাটা বুঝতে হবে, জনগণের ভাষাটা। আপনি দেখেন যে পেঁয়াজ রাতারাতি 15 টাকা বেড়ে গেছে, তো এইটার যে সিন্ডিকেশন আছে আবার ভারত থেকে আনার জন্য একটা ষড়যন্ত্র হচ্ছে, তাই না? আপনি দেশের ব্যবসায়ীদেরকে কোনো গুরুত্ব দিচ্ছেন না, আপনি গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছেন, আপনি বিদেশের থেকে বিনিয়োগ এনে এত টাকা খরচ করে কি 3100 কোটি টাকা, তো বহুবারম্ভে লঘুক্রিয়া হয়ে যাচ্ছে না এগুলি।
তা আপনি তো স্বদেশী ঠাকুর ছাড়ি বিদেশি কুকুর ধরি করলে তো হবে না, আপনার তো সেই জিনিসগুলি বুঝতে হবে। এটা তো পলিটিক্যাল সরকার না, সুতরাং দীর্ঘকাল তো এরা এটা সাস্টেন করতে পারবে না, মানে অ্যাড্রেস করতে পারবে না, সমস্যাগুলি পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ভয়ঙ্কর অবস্থা ছিল কিছুটা এখন কাটিয়ে উঠেছে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলি রয়ে গেছে, কিন্তু সেই ক্লিয়ারেন্সগুলি তারা করতে পারে না। ফেসিস্টগুলি তারা কিন্তু অপসারণ করতে পারে না, বিভিন্ন সেক্টরে কিন্তু সেই দোসররা রয়ে গেছে এবং তারা অ্যাক্টিভ আছে এবং তারা ষড়যন্ত্রে নাক গলাচ্ছে এবং সেগুলি ঘোট পাকাচ্ছে। আপনি দেখেন একটার পর একটা যে এরকম চারুকলার যেই পুড়িয়ে দেওয়া হলো এবং আবার আজকে আর্টিস্টের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তাই না? এগুলি নানান ধরনের সংখ্যালঘু কার্ড খেলার চেষ্টা করা হচ্ছে, যেটা ভারত এটাকে ক্যাশ করে, ভারতের মিডিয়া একটা অন্যায়ভাবে এগুলি করে প্রপাগান্ডা করে আমাদের দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তারা কোনোভাবে ইউনিট সরকারকে মেনে নিতে চাচ্ছে না, সেটাও কোনোভাবে গ্রহণযোগ্য না। আমরা ভারতের বন্ধুত্ব চাই, আমরা তাদের কাছে কৃতজ্ঞ, আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, কিন্তু আমরা আমাদের মাথা বিক্রি করে দিতে চাই না, পারি না সেটা। আমরা একটা স্বাধীন দেশ, রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি, কাঁটাতারে কোনো ফেলানির লাশ সীমান্তে আমরা দেখতে চাই না। সীমান্তে রক্তের বন্যা, এটা চীনের সঙ্গেও তো সীমান্ত আছে, সেখানে একটা খুন করে দেখুক না, একটা তখন কি একটা অবস্থা হবে। আমি মনে করি এই সরকার সঠিক লাইনে আছে, চীনের সঙ্গে বন্ধুত্ব আমাদের দরকার আছে। চীন বিশ্ব নেতা এবং চীনের সহায়তা পেলে আমরা মায়ানমারের যে রোহিঙ্গার সমস্যা সেটার থেকে আমরা ক্লিয়ারেন্স পাবো, অব্যাহতি পাবো। সেই নোবেল প্রাইজ পাওয়ার তথাকথিত যেই 11 লক্ষ যেই সেইটা প্রহসন, ছোটো বোন বলেছে বড় বোনকে, আমরা কি এদেরকে খাওয়াতে পারবো না? মনে হয় প্রত্যেক টাকা জমি জমা বিক্রি করে খাওয়াবে। এগুলি তো ঠিক না, এগুলি গ্রহণযোগ্য, এগুলি বিচার হওয়া উচিত, প্রত্যেকটার বিচার হওয়া উচিত। এই ফ্রড, এই যে রাজনৈতিক যে প্রহসন এবং মিথ্যাচার এবং ভণ্ডামি, দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, এগুলি কিন্তু প্রত্যেকটার বিচার হওয়া উচিত। আমি মনে করি এগুলি যুদ্ধাপরাধীর থেকেও বড় অপরাধ। কিন্তু বিচার তো হয় না, বিচার হয় না, কিন্তু হতে হবে, আজ হোক কাল হোক। এই যে ডক্টর কিবরিয়ার বিচার হয়নি, তো এটা তো হতে হবে, এগুলি বিচার হতে হবে, দেরিতে হলেও হতে হবে। সত্য কিন্তু বেরিয়ে আসে, দেরিতে হলেও বেরিয়ে আসে। আমাদের সেই জিলটা রাখতে হবে, সেই কমিটমেন্টটা থাকতে হবে। এই যে এতগুলি বাচ্চাকে গুলি করে মারলো, এতগুলি বাচ্চাকে পঙ্গু করলো, ওদের বিরুদ্ধে কেস করে ওদের বাংলাদেশে এনে ওদের বিচার করা দরকার। আমি মনে করি যে এই বাচ্চাদের বাবা মারা, তাদের কোনো শান্তি হবে না যতদিন শেখ হাসিনা ওয়াজেদ ফাঁসির মঞ্চে না ঝুলে, কোনো শান্তি হবে না অনেক মানুষের। এবং এটা করার জন্যে এই সরকার কি খুব শক্তিশালী পদক্ষেপ নিয়েছে? আমি সেটা দেখিনি। এবং এটা মানে একেবারে এটা একটা সিরিয়াস জিনিস। আমাদের এই ইনসিডেন্টটাকে ক্লোজারে আনা দরকার। ক্লোজার আসবে কি করে? যখন মানুষ দেখে যে তার বাচ্চাকে গুলি করে মেরেছে যেই মহিলা, তার ফাঁসি হয়েছে, শেখ রেহানা সাগররুনি হত্যায় জড়িত ছিল, তার ফাঁসি হয়েছে, তখন মানুষের শান্তি হবে, তার আগে না। তো এই ব্যাপারে এই সরকার কথাবার্তাও আমি ঠিক পছন্দ করছি না। তারা যে ধরনের কথাবার্তা বলছে, এগুলো সব এই নিরামিষ কথাগুলি আমি অ্যাকসেপ্ট করি না। তারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত এসব কথা বলছে। যেই দল বাংলাদেশে 2 বার গণতন্ত্র ধ্বংস করেছে, বহুদলীয় গণতন্ত্র, তাদেরকে বহুদলীয় গণতন্ত্রের সুবিধা কেন দিচ্ছেন? কখনো দিবেন না। নাৎসি পার্টিকে দেয়নি, আওয়ামী লীগকে দেওয়ার কোনো যুক্তি নাই। এবং এটা যেই বলুক না কেন, আমি শুনেছি বড় রাজনৈতিক দলের একজন নেতা বলেছে ওদেরকে দেওয়া উচিত। ওদেরকে কোনো সুযোগ সুবিধা হবে, আগে কঠিন বিচার, ওদের বিচারের পর কয়েকশো লোক ফাঁসি হওয়ার পর তারপরে আমরা আলাপ করতে পারি। ওদের একটা নতুন আওয়ামী লীগ যদি করতে চায়, কারা কারা ওটাতে থাকতে পারে, ক্লিন ইমেজের কিছু লোক যদি থাকে, বেঁচে থাকে, তাদেরকে নিয়ে একটা দল করতে চাইলে করতে পারে। কিন্তু তাদের বিচার হওয়ার আগে আমি এই ধরনের কথা শুনতে চাই না। আমার মনে হয় বাংলাদেশের জনগণও শুনতে চায় না। আপনি জানেন ওই যেটা বললেন রাজা কিবরিয়া, মানে আওয়ামী লীগ সম্পর্কে ওনার যে মূল্যায়ন, যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, দলের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। আপনি কি শুনেছেন বা আপনার এরকম শুনতে পাচ্ছে? একটা আবছা আবছা শোনা যাচ্ছে, নানান ধরনের। এখন ভারতের একটা চাপ আছে, আপনি জানেন যে একটা ইনক্লুসিভ ইলেকশন বলতে তারা আওয়ামী লীগকে মিন করছে, সেভাবে কিন্তু বলছে না। ভারতীয় সেনাপ্রধানও বলেছে যে একটা নির্বাচিত সরকার এলে তখন সমস্যাগুলি দূর হয়ে যাবে, পরিষ্কার বার্তা তারা দিয়েছে। তো এগুলির থেকে বোঝা যায় যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য তারা একটা ডিল চাচ্ছে আর কি, কোনো না কোনোভাবে। সেটা বিএনপির সঙ্গে জামায়াতের সঙ্গে হয়তো তাদের কথাবার্তা হচ্ছে, আমি অনুমান করি আর কি। ভারতীয় সেনাবাহিনী চাক, ভারতীয় সেনাবাহিনীর
প্রধানের বাপচাক। বাংলাদেশের যে কোনো বাজারে একজন আওয়ামী লীগ হিসাবে যদি চিহ্নিত হয়ে দাঁড়িয়ে বক্তৃতা দেয়, পচা টমেটো, তাকে পচা ডিম, সে তাকে খেতেই হবে, কোনো উপায় নাই। সো এটা ভারতীয়রা কি চায় এটা গুরুত্বপূর্ণ না, বাংলাদেশের জনগণ চায় না তাদেরকে। 18 কোটি মানুষ যেটা নির্ধারণ করবে সেটাই হবে, কারণ এই রক্তের সঙ্গে আমরা বেইমানি করতে পারি না কোনোভাবে, শহীদের রক্তের সঙ্গে। কিন্তু এটা তো একটা মানে এই যে সম্পাদকীয় মানে যেটা বক্তব্য ভাষা সেটা হয়ে গেল, আমরা করতে পারি না, কিন্তু করা হচ্ছে, কিন্তু আমাদের সেটা সচেতন করে তুলতে হবে সবাইকে, মানুষকে সেই বারবার মনে করিয়ে দিতে। আমরা তো বিস্মৃতি পরায়ণ জাতি, তো আমরা ভুলে যাই এবং আমরা অনেক উদার, অনেক ক্ষমাশীল, কিন্তু সেটা ঠিক হবে না। না হলে আবার ফেসিবাদ আবার বীজ হয়ে যাবে, সেটা আবার নতুনভাবে আরো ভয়ঙ্কর হিসেবে আসবে। আওয়ামী লীগকে যখন নিশ্চিহ্ন করা হয়েছিল তখন আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল, আবার এসছে দানবের মতো, তখন সেটা ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে দাঁড়িয়েছে, তাই না? সেটাকে তো আমরা গিয়ে এত প্রাণ, এত ক্ষয়, এত সম্পদ ক্ষয়, এত অশ্রুজল, এত রক্তধারা, সেগুলি কিন্তু আমরা বারবার তো উই কান্ট অ্যাফোর্ড দ্যাট, তাই না? আমাদের তো একটা শিক্ষা নিতে হবে, এক জায়গায় শেষ করতে হবে। আমাদের একটা প্রগতিশীল, একটা সমৃদ্ধ, একটা গণতান্ত্রিক দেশ হিসেবে আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে। আমাদের সেই সম্ভাবনা আছে, মেধা আছে, শক্তি আছে, সব কিছু আছে। কিন্তু আমাদের দেশে মানুষ আগের ঘটনা ভুলে যায়। আপনাকে একটা উদাহরণ দিই, এই প্যালেস্টিন নিয়ে একটা 12 তারিখে মিছিল হয়েছে, সেখানে আলিম উলেমারা ছিল, অনেক দল ছিল। সামনের সারিতে দেখি যেই লোকটা মোসাদের এজেন্ট হিসাবে প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত তাকে চিহ্নিত করেছে, এটা আমার বলা না, প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত প্রেস কনফারেন্স করে বলেছে নুরুল হক নূর হলো মোসাদের এজেন্ট, তার এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তাকে নিয়ে প্যালেস্টিনিয়ানের পক্ষে একটা মিছিল করার কোনো মানে আছে? লোকে ভুলে যায়, যারা ছিল মিছিলে বুদ্ধিমান শিক্ষিত লোক, কিন্তু তারা ভুলে গেছে যে এটা তো মোসাদের এজেন্ট, তাকে আমরা সঙ্গে প্রথম সারিতে রেখেছি কেন? কারো জিজ্ঞেস করার মতো ক্ষমতা ছিল না। সবাই ভুলে যায় বাংলাদেশে, আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশে আমরা ভুলে যাই কি ঘটেছে, কেন ঘটেছে, এই জিনিসগুলি আমরা ভুলে যাই। মানুষ যাতে না ভুলে সেটা, সেই ব্যাপারে তো একটা পদক্ষেপ নিতে হবে, আপনাদের দায়িত্ব, এটা ওনার দায়িত্ব, সেটা রাজনৈতিক দলেরও দায়িত্ব, সবারই দায়িত্ব। আসলে আমি মনে করি যে 18 কোটি মানুষের প্রত্যেকেরই ভূমিকা আছে, মানে এই ফেসিবাদ যেন ফিরে না আসে সেটার জন্য সংহত একটা শক্তি হিসাবে সবাই মিলে। এই কারণেই সম্ভবত মানে সরকারের তরফে বলা হচ্ছে যে সংস্কার এবং বিচার এই দুইটা সম্পন্ন না করে নির্বাচন দেওয়া ঠিক হবে না। আপনি কি সেটা না করুক, কিন্তু সেটার জন্য কতখানি সময় নেবে সেটা টাইম লিমিটটা তো দিতে হবে, তাই না? টাইম ফ্রেমটা তো লাগবে, যে আমি 1 বছরের মধ্যে করব, 7 মাসের মধ্যে করব, অনেকখানি পিরিয়ড তো এই সরকার এর মধ্যে স্পেন্ড করেছে, কিন্তু সেই তুলনায় কিন্তু অগ্রগতি আমি বলবো কিছু আছে, কিন্তু আমাদের প্রত্যাশিত সেরকম আমরা অর্জনটা আমরা দেখছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে মানে যেই ভয়ঙ্কর অবস্থা ছিল সেটা অনেকখানি কাটিয়ে উঠেছে, দ্রব্যমূল্য কাটিয়েছে, হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, রমজানের স্বস্তি দিয়েছে, কিন্তু আবার এখন অস্থিরতা আসছে। আপনি গ্যাসের যেই দাম বাড়িয়েছে, শিল্প উৎপাদন কিন্তু ভয়ঙ্কর পর্যায়ে চলে যাবে। তারপরে ট্রাম্পের যে পাগলামি এবং সেটার যেই রকম হুলস্থুল একটা প্রতিক্রিয়া হচ্ছে, সেটা নিয়েও কিন্তু আমরা এফেক্টেড হব। আমরা ছোট দেশ হিসেবে আমাদের সম্ভাবনাটা রপ্তানির ক্ষেত্রে আমাদের হ্যাম্পার্ড হবে, সব কিছুই কিন্তু আমাদের বিঘ্নিত হবে। সুতরাং এখন কিন্তু আমাদের জন্য পরিস্থিতিটা আরও জটিল, ঘোলাটে এবং কঠিন হয়ে উঠছে। তো সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, সবাই মিলে সচেতন না থাকি, রাজনৈতিক দলগুলি যদি সেরকম দায়িত্বশীলতার পরিচয় না দিতে পারি, তাহলে কিন্তু সংকটটা আরও ঘনীভূত হবে বলে আমার আশঙ্কা। এই সংকট কিভাবে হবে, কিভাবে এই সংকট তৈরি হবে বলে আপনার মনে হয়? এটা হাসান হাফিজ যেটা বললেন, এটা আমাদের ইতিহাস থেকে শিখতে হবে, আগে কি ঘটেছিল ওইগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। আমি ওনাদেরকে প্রধান দায়িত্ব দিব, খবরের কাগজ জার্নালিস্টদের, সাংবাদিকদের বড় একটা দায়িত্ব আগের জিনিসগুলি মনে করে দেওয়া। মানুষ ভুলে যায় খুব সহজে, আগের স্টোরিগুলি ঘেটে তাদেরকে দেখতে হবে। 71 বা 75-এর কাগজ কে এগুলো ঘাটাঘাটি করে, আপনি একটু খোঁজ করেন, খুব কম লোক। তো 74-এ যে দুর্ভিক্ষ ঘটেছে এটা নিয়ে কেউ কথাই বলে না, কিন্তু অমর্ত্য সেন লিখেছেন ওনার বইতে যে প্রায় 20 লক্ষ লোক তখন মারা গেছে আওয়ামী লীগের দুর্ভিক্ষে।
কিন্তু কোনো আন্দোলন হয়নি, কোনো প্রতিবাদ হয়নি। যারা ক্ষুধার্ত, যারা মরে যাচ্ছে ক্ষুধায়, তারা কিন্তু আন্দোলন করে না, তারা প্রতিবাদও করে না, রায়টও করে না, তারা জাস্ট মরে যায়। এবং এই ঘটনাটা ঘটেছিল 74-এ। তো এই উপহারটা আওয়ামী লীগ দেওয়ার পর তাদেরকে পুনর্জীবিত করার যে এখন যে চেষ্টা চলছে, আমি মানে জাস্ট ইনক্রেডিবল মনে করি। এবং ভারত চাক না চাক, ভারত মোদির বাপও পারবে না আওয়ামী লীগকে পুনর্বাসিত করার, সম্ভব না। সরি, বাংলাদেশের জনগণ এটা হতে দিবে না, আমার বিশ্বাস। ওয়েল, এটি নিয়ে অনেক মানে বিতর্ক আছে, নানা ধরনের বক্তব্য আছে, সেটা নিয়ে আমি নাই যাই, কারণ আমাদের হাতে সময় নেই। কিন্তু মার্কিন মুখপাত্র যেটা বলছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ। অবশ্যই জনগণই তো মূল জিনিস, আসলে জনগণই তো দেখিয়েছে, জনগণই তো পতনটা ঘটিয়েছে, তাই না? দেরিতে হলেও আমরা বিস্তৃতিপরায়ণ ঠিক আছে মানলাম, কিন্তু আমরা তো রুখে দাঁড়াই, অনেক দেরিতে হলেও দাঁড়াই। তো সুতরাং একটা হতাশারও কারণ দেখি না আমি। তো একটা সুন্দর ইনক্লুসিভ আর কি বলবো, গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রকৃত ভোটাধিকার প্রয়োগের যেই প্রক্রিয়া কার্যক্রম, সেটার মাধ্যমে যদি একটা নির্বাচন হয়, তাহলে একটা নির্বাচিত সরকার আসবে, তারা দায়িত্বশীলতার পরিচয় দেবে এবং তারা এই যে জুলাইয়ের যে ছাত্র গণ অভ্যুত্থান, সর্বপ্লাবী যে গণ অভ্যুত্থান, সেটার থেকে শিক্ষাটা নেবে। তা নতুন করে তারা ফেসিবাদ কায়েম করবে না। সেই শিক্ষাটা যদি তারা নেয়, মানুষ গার্ডেড ওয়েতে রাখবে। আপনি জানেন যে এরকম একটা গ্রাফিতি সারা দেশে ছড়িয়ে পড়েছে, সেখানে রাজশাহীতে আমি শুনলাম একজন শিল্পী আমাকে বললেন, সেখানে বলেছে যতবার অন্যায় হবে ততবার আমরা গর্জে উঠবো। সেটা কিন্তু একটা ভালো, এই জেনারেশন কিন্তু একটা ছাত্ররাই পারে কিন্তু চেঞ্জটা করেছে তারা, এবং তারা সেটা সাস্টেন করবে। দায়িত্বটা তাদের উপরে আমি দিতে চাই। তারা নতুন প্রজন্ম, তাদের মধ্যে কলুষ ঢোকে নাই, অনেক পাপ ঢোকে নাই। আমরা যারা বয়স্ক তাদের মধ্যে কিন্তু আমরা বিপদগামিতা আছে, অনেক পাপাচার আছে, আমাদের ভুলভ্রান্তি আছে, মোহ আছে, লোভ আছে, সেগুলি ছাত্ররা অনেকাংশে এর থেকে মুক্ত। তবে রাজনৈতিক দল হিসেবে কতখানি তারা ম্যাচুরিটি পড়ছে সেটা আলাদা প্রশ্ন। কিন্তু তারা যে কোনো দুর্যোগে, আমাদের ইতিহাস বলে, তারা 52-তে করেছে, 66-এ করেছে, 69-এ করেছে, 71-এ করেছে, 90-এ করেছে, 24-এ করেছে। তো সুতরাং তারাই আমাদের শক্তি। তাদেরকে সেইভাবে যদি আমরা গাইড করতে পারি, তাহলে অবশ্যই আশার একটা আলো আমরা দেখতে পাবো। আমরা আশাবাদী হতে চাই। শেষ পর্যায়ে আর কি আপনার কি বলা হচ্ছে কিছু? আশাবাদী হতে চাই। আমি মনে করি বাংলাদেশের, আমি তো আপনাকে সবসময় বলি যে আমি এতগুলি দেশে কাজ করেছি, আমাদের যে মানুষের কোয়ালিটি, এটা দেখে আমি খুব কনফিডেন্ট যে এই দেশটা একদিন উঠে আসবে। আমরা এশিয়ার প্রথম সারিতে আমরা সম্মান নিয়ে দাঁড়াতে পারবো, এটা আমার বিশ্বাস। কিন্তু আমাদের নেতৃত্বের অভাবে এই জিনিসটা হচ্ছে না, হয়তো ভবিষ্যতে হবে। না, ভবিষ্যতে হবে কি, নেতৃত্ব কেন হচ্ছে না? কারণ সবই তো আছে। এটা প্রত্যেক রাজনৈতিক সিস্টেমে ডিফেক্ট আছে, আমেরিকায় আছে, আর আমাদের কথা তো আলাদা। সো প্রত্যেক রাজনৈতিক অবকাঠামোতে কিছু সমস্যা আছে। কি ধরনের নেতৃত্ব উঠে আসবে ওই রাজনৈতিক সিস্টেম থেকে, এটা প্রেডিক্ট করা খুব কঠিন। এটা প্রত্যেক দেশ ভালো নেতৃত্ব পায় না, এটা একটা অ্যাক্সিডেন্ট অফ হিস্ট্রি। এটা হয়, কিন্তু এটা হঠাৎ হয়, এবং যখন হয় তখন মানুষ যেন চিনতে পারে, বুঝতে পারে যে এই নেতৃত্ব হলো হাই কোয়ালিটি, এদেরকে আমাদের রক্ষা করে রাখতে হবে। আশা করি ভবিষ্যতে সেটা হবে। ভালো নেতৃত্বের জন্য কি আবারও রক্ত দিতে হবে? মনে হয়, কারণ এটা আপনার মুক্তিযুদ্ধ তো যেরকম শেষ হয় না, সংস্কারও শেষ হয় না, আন্দোলনও শেষ হয় না। আমাদের নিয়তি হচ্ছে আন্দোলনের মাধ্যমে এগিয়ে যাওয়া। আমাদের অনেক অর্জন আছে, এই 55 বছর অবশ্যই আছে, কিন্তু আমরা চাইবো যে যেন কত কম রক্তক্ষয়ের বিনিময়ে আমরা যেন একটা সুস্থ, সুন্দর, শান্তিপূর্ণ, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক একটা জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারি। একটা মডারেট, উদার, গণতান্ত্রিক একটা দেশ হিসেবে যেন আমাদেরকে প্রতিষ্ঠা করতে পারি নিজেদেরকে। সেই লক্ষ্যেই কিন্তু সবাইকে কাজ করা উচিত। আমাদের তরুণদের সেভাবে উজ্জীবিত, দীক্ষিত করা উচিত। সেই দায়িত্বটা আমাদের অভিভাবক মণ্ডলী, শিক্ষক মণ্ডলীর, রাজনৈতিক শক্তিগুলির এবং সামাজিক আন্দোলনে যারা যুক্ত আছেন তাদের সবার। অনেক ধন্যবাদ ডক্টর রেজা কিবরিয়া। হাসান হাফিজ, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমাদের হাতে আর সময় নেই, এখানে শেষ করতে হচ্ছে। আগামী সপ্তাহে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।